সাবেক রাষ্ট্রপতি, মুক্তিযুদ্ধে জেড ফোর্সের অধিনায়ক, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ডিবিসি নিউজের বিশেষ আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি আনোয়ার হোসেন। আজকে অনুষ্ঠানে অতিথি হিসেবে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বর্ষিয়ান রাজনীতিবিদ জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ডিবিসি নিউজের বিশেষ আয়োজনে। স্যার, শুরুতেই একটু জানতে চাই যে জিয়াউর রহমানের কী কারণে আপনি উদ্বুদ্ধ হয়েছিলেন? তখন তো আপনি শিক্ষক ছিলেন, আপনি জিয়াউর রহমানের হাত ধরে রাজনীতি শুরু করেছেন। ধন্যবাদ। তোমার মাধ্যমে ডিবিসির শ্রোতা দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি। শহীদ জিয়াউর রহমান সম্পর্কে কথা বলতে হলে প্রথমেই আমি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিপদে শ্রদ্ধা নিবেদন করছি। শহীদ জিয়াউর রহমান সম্বন্ধে আলোচনা করতে গেলে তার যে জীবন, কয়েকটিভাবে জীবন বিভক্ত এবং প্রত্যেক ক্ষেত্রেই তিনি সফল। যেমন সৈনিক হিসাবে তিনি সফল, একজন রাষ্ট্রনায়ক হিসাবে সফল, একজন রাজনীতিবিদ হিসেবে তিনি সফল। একটি দল প্রতিষ্ঠা করে গেছেন, সেই দল নানা বিপদ আপদের মধ্যেও এই দল টিকে আছে এবং বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। তা রাজনীতিবিদ হিসেবেও, সেনাবাহিনীর একজন ব্যক্তি হয়ে রাজনীতিবিদ হিসেবেও তিনি সফল। আর ব্যক্তি জীবনের ব্যাপারেও এটা বাংলাদেশের সবাই জানে যে তিনি যখন শাহাদাত বরণ করেন তার কোনো সহায় সম্পত্তি বাংলাদেশে ছিল না, বাড়ি ছিল না, ফ্ল্যাট ছিল না। অতএব শহীদ জিয়াউর রহমান সম্বন্ধে বলতে গেলে দীর্ঘক্ষণ সময় লাগবে, সেই সময় তো হয়তো টেলিভিশনের মাধ্যমে পাবো না। স্যার, আমরা চেষ্টা করব যে মোটামুটিভাবে সব কিছু জানার। স্যার, যেটি বলতে চাচ্ছি, শহীদ জিয়াউর রহমানকে এদেশের মানুষ এবং বাইরের মানুষ তার নামটা জেনেছে ২৬শে মার্চের পরে। প্রকৃত ঘটনা হলো যে ২৫শে মার্চে কালরাত্রিতে পাকিস্তান যখন বাংলাদেশের উপরে গণহত্যা শুরু করে, তখন কিন্তু বাংলাদেশের যারা রাজনীতিবিদ, যাদের থেকে মানুষ প্রত্যাশা করেছিল, সেই প্রেক্ষাপটে তাদের নির্দেশ বা তাদের দায়িত্ব, কিন্তু তারা কিন্তু কেউ দায়িত্ব পালন করেনি। কেউ আত্মসমর্পণ করেছে, কেউ সীমান্ত পার হয়ে চলে গেছে। এই সময়ে ২৫ তারিখ রাত্রে তৎকালীন মেজর জিয়া, তিনি কারোর সাথে, কোনো রাজনীতিবিদ বা কারোর সাথে পরামর্শ না করে তিনি প্রথম সেনানিবাসে রিভোল্ট করেন, বিদ্রোহ ঘোষণা করেন এবং পরবর্তীতে এই সেনাবাহিনীর বাঙালি সৈন্য এবং অফিসারদের নিয়ে তিনি অস্ত্রশস্ত্র সহ ক্যান্টনমেন্ট ত্যাগ করে তিনি কালুরঘাটে চলে যান। এই যে ওনার দেশপ্রেম, এই যে সাহস, তিনি তো তার নিজের জীবনের দিকে তাকান নাই, পরিবার পরিজনের কি হবে এটা খবরও রাখেন নাই। তিনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন। তিনি প্রথম পাকিস্তান বাহিনীর সাথে যুদ্ধ সূচনা করেন, তারপরে তিনি সেক্টর কমান্ডার হিসাবে, তারপরে জেড ফোর্সের অধিনায়ক হিসাবে তার নামই একটা ডিভিশন হয় যেটার নাম জেড ফোর্স। এই সম্মুখ যুদ্ধে তিনি এই বাংলাদেশের মুক্তির জন্য তিনি যুদ্ধ করেছেন এবং সফল হয়ে তিনি বাংলাদেশে এসে তার যে পেশা, সেই সেনাবাহিনীতে ফিরে যান। সবাই আশা করেছিল যে জিয়াউর রহমানকে স্বাধীনতার পরে যে সরকার, স্বাভাবিক নিয়মেই সে যেহেতু মুক্তিযুদ্ধের সব ব্যাপারে অগ্রণী ভূমিকা রেখেছে, তার জন্য তাকে সেনা প্রদান করা হবে। কিন্তু সেটা থেকে তাকে দেওয়া হয়েছিল, কি বলে, তাকে সে থেকে বিচ্যুত করা হয়েছিল। কিন্তু তিনি এগুলোর ব্যাপারে খেয়াল করেন নাই। তিনি ডেপুটি সামরিক প্রশাসক, সামরিক হিসাবে, প্রধান হিসাবে কাজ করেছেন। স্যার, এই গল্পগুলোর মধ্যে স্যার আমরা ফিরবো। স্যার, তার আগে একটু ছোট করে স্যার একটু জানতে চাই যে স্যার, আমি যেটি দিয়ে শুরু করেছিলাম যে স্যার, আপনি মানে কেন উদ্বুদ্ধ হয়েছিলেন
সেই সময়ে যে রাজনীতি শুরু করবেন সেটি জিয়াউর রহমানের হাত ধরে আপনার শুরুটা হয়েছিল? সেটিও একটি ঘটনা। তখন জিয়াউর রহমান প্রেসিডেন্ট, নির্বাচিত প্রেসিডেন্ট। বাংলাদেশ ঢাকা ইউনিভার্সিটির সে একজন প্রেসিডেন্ট হিসাবে তিনি সেখানে যাবেন, শিক্ষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন, এরকম একটা প্রোগ্রাম দিয়ে 1978 অক্টোবর মাসে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যান। সেখানে কথা ছিল উনি বক্তব্য রাখবেন, কিন্তু তৎকালীন ভাইস চ্যান্সেলর ফজলুল হালিম চৌধুরী উনি স্বাগত ভাষণ দিয়ে যখন ওনাকে আহ্বান করেন, তিনি মাইকে, ওনার সামনে যে স্থাপিত মাইক, সে মাইকে বলেন, না আমি এখানে অনেকক্ষণ বসবো, শিক্ষকদের থেকে কথা শুনবো, আপনি শিক্ষকদের মধ্য থেকে, প্রফেসরদের মধ্য থেকে আহ্বান করেন। তখন ফজলুল হালিম চৌধুরী তৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি এবং একটি দলের, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইটা দল ছিল, একটা ব্লু প্যানেল আর একটা পিঙ্ক প্যানেল। তো ব্লু প্যানেলের উনি সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমিতির সভাপতি ছিলেন। সেই হিসেবে তাকে বক্তব্য রাখতে বলা হয়। তিনি আসলে সিনিয়র প্রফেসর হিসাবে তিনি তেমন কোনো কথা বলতে চাননি, আর তিনি এমনিও সাধারণ বক্তা হিসাবে ভালো বক্তা না, যদিও একজন ভালো টিচার। তখন জিয়াউর রহমান বলেন যে সিনিয়র প্রফেসর সাহেবরা বোধহয় বলতে চায় না, অপেক্ষাকৃত তরুণ শিক্ষক ডাকেন। তখন আমাদের পিঙ্ক প্যানেলের টার্ন আসলো। তো সেখান থেকে দেওয়ার কথা প্রফেসর আহমদ শরীফ, তিনি প্রস্তাব করলেন যে প্রেসিডেন্ট সাহেব তো বলল তরুণ শিক্ষক দেওয়ার জন্য। তখন আমাকে ওই দলের মেম্বার সেক্রেটারি হিসাবে আমাকে আহ্বান করে। আমি বক্তৃতা দিতে গিয়ে অনেক সাহসের সাথেই তৎকালীন পরিস্থিতি সম্পর্কে, রাষ্ট্রীয়, সমাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে আমি খোলামেলা উত্থাপন করি। এমনকি সামরিক আইনের প্রশাসক নিয়ে আমি বলি, তাকে চ্যান্সেলর হিসেবে সবসময় আমি আহ্বান করতাম, কেননা তিনি চ্যান্সেলরও। তো আমি বলি যে আপনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন জীবন বাজি রেখে, আপনি বলেন যে এখন বুকে হাত দিয়ে যে সেই সময় আপনি এই দেশে সামরিক আইন হবে, এটা কখনো চিন্তা করছেন কিনা? অর্থাৎ সামরিক আইনকে হিট করলাম। আমি জানতাম যে সামরিক আইন জিয়াউর রহমান করে নেই, করেছিল খন্দকার মোশতাক, তারপরে বিচারপতি সায়েম সাহেব, তখন তারপরে খন্দকার মোশতাক প্রেসিডেন্ট হয়েছে। এটা কিন্তু আওয়ামী লীগের আভ্যন্তরীণ অভ্যুত্থান, কাউন্টার অভ্যুত্থানে সর্বশেষে একটা কাউন্টার অভ্যুত্থান হলো ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ। তিনি নিজে বঙ্গভবন দখল করে তিনি সেনাপ্রধান হন, নিজেকে নিজে ঘোষণা করেন। ব্রিগেডিয়ার জেনারেল থেকে মেজর জেনারেল উন্নতি বা প্রমোশন তিনি ঘোষণা করেন। এই বিষয়টাই কিন্তু বাংলাদেশের জনগণ এবং সেনাবাহিনীর সৈনিকরা এটা পছন্দ করে নেই। একজন সিনিয়র লোক থাকতে, এর আগে শফিউল্লাহ সাহেব সেনাপ্রধান ছিল, কিন্তু তিনি ওই কাউন্টার কুতে বাতিল হয়ে গিয়ে জিয়াউর রহমান সেনাপ্রধান ছিল। তাকে গ্রেপ্তার করে, হাউস অ্যারেস্ট করে তারপরে খালেদ মোশাররফ সেনাপ্রধান হয় এবং তিনি সেখানে একটা বিপ্লব সাধন করে, প্রতি বিপ্লব। এটা নিয়ে গুঞ্জন ছিল যে কার পক্ষে করলো, কারণ ওখানে তো আওয়ামী লীগের দুই পক্ষে বিভিন্ন সময় কাউন্টার হচ্ছিল। এই খালেদ মোশাররফ সাহেবের মা এবং খালেদ মোশাররফের ছোট ভাই সেই রাজনীতি করত। তারা দুইজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছাত্রদেরকে নিয়ে 32 নম্বরে মিছিল করে যায় এবং তাতে মিডিয়া এরপরের দিন প্রকাশ করে যে এই খালেদ মোশাররফ আওয়ামী লীগের পক্ষে করেছে। এরপরেই কিন্তু এই 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লব হয়। তার মাধ্যমে জিয়াউর রহমান ক্ষমতায় আসেন, পর্যায়ক্রমে প্রেসিডেন্ট, তারপরে সামরিক আইন প্রশাসক।
তো তিনি আবার সেই জায়গা থেকে স্যার একটু যদি ধরি, আমরা তখন ওই সময়ে তো জাতিগতভাবেই কিন্তু একেবারে আমরা দেখেছি যে দিকভ্রান্ত একেবারে জাতি আসলে পথ খুঁজছে, তখন তো একরকম কাণ্ডারি হয়েই তো জিয়াউর রহমান আসলে অবশ্যই হাল ধরলেন। 4 নভেম্বর থেকে 7 নভেম্বর পর্যন্ত দেশে কোনো সরকার ছিল না, রেডিও টেলিভিশন বন্ধ ছিল। তাই সেই সময় 7 নভেম্বর সিপাহী জনতার মাধ্যমে জিয়াউর রহমানকে সেনাবাহিনীর প্রদান করা হয়, পুনরায় সেই পদে বহাল করা হয় এবং তিনি আস্তে আস্তে দেশের দায়িত্ব গ্রহণ করেন। তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে আমাদের যে সংবিধানে কতগুলো মতানৈক্য ছিল সেগুলো তিনি পরিবর্তন করেন। যেমন আমাদের জাতিসত্তা নিয়ে তখন একটা বিতণ্ডা ছিল, আমাদের ভাষাভিত্তিক জাতীয়সত্তা সেটা বাঙালি জাতীয়তাবাদ হিসাবে আমাদের পরিচয় ছিল। কিন্তু জিয়াউর রহমান এই বাংলাদেশের ভূ অভ্যন্তরে হিন্দু, মুসলমান, বাঙালি, অবাঙালি, চাকমা সব মিলে যারা নৃগোষ্ঠীর সবাইকে মিলে উনি বললেন যে এখানে কোনো যারাই নাগরিক এই সীমানার মধ্যে তারা সকলে নাগরিক পরিচয় হচ্ছে জাতীয় বাংলাদেশি জাতীয়তাবাদ। স্যার সেক্ষেত্রে আমি যদি একটু স্যার বলি যে তখন স্যার 1977 সালেই তো রাষ্ট্রপতি হিসেবে তিনি অধিষ্ঠিত হলেন। হ্যাঁ, সেই সময় স্যার একটা গণভোটেরও তিনি একটি আয়োজন করেছিলেন। হ্যাঁ, একটা গণভোটও করেছিলেন। তার মানে তিনি কিন্তু জনগণের যে আস্থা, যে বিষয়টি, সেখানে গণভোটের আগে তিনি প্রেসিডেন্ট হয়ে 19 দফা কর্মসূচি তিনি প্রণয়ন করেন। এই 19 দফা কর্মসূচি নিয়ে জনগণের কাছে গণভোট দিয়েছেন এবং সেটা তারা সমর্থন করেছে। তার ভিত্তিতেই সংবিধানে তিনি যে পরিবর্তনগুলো এনেছিলেন সেটাই বলছিলাম, বাঙালি জাতীয়তাবাদ থেকে বাংলাদেশি জাতীয়তাবাদ। সেখানে গঠনতন্ত্রে সংবিধানে আমাদের ছিল ধর্মনিরপেক্ষতা, সেটার বিকল্প হিসাবে তিনি সংবিধানে আল্লাহর উপরে বিশ্বাস, সকল ধর্মের সমান অধিকার। তারপরে আমাদের অর্থনীতি ছিল সমাজতান্ত্রিক অর্থনীতি। সেই সমাজতান্ত্রিক অর্থনীতির ভুল ব্যাখ্যা দিয়ে যে পরিমাণ লুটতরাজ হয়েছে, যার জন্য 74 সনে দুর্ভিক্ষ হয়েছিল, তো জিয়াউর রহমান সেই সমাজতান্ত্রিক অর্থনীতি বাতিল করে দিয়ে মুক্তবাজার অর্থনীতির পথ খুলে দিয়েছিলেন। স্যার সেই সঙ্গে আরেকটু যদি স্যার এই কথা ধরে যদি একটু বলি স্যার, যে বাকশাল থেকে তারপর আপনি যেমন বলছিলেন আমি আসছি জাতীয়তাবাদ, এখানেই তো আসছি যে মূল আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা এবং প্রত্যাশা ছিল দেশে গণতান্ত্রিক সকল ব্যবস্থায় গণতান্ত্রিক ব্যবস্থা চালু হবে, সেখানে স্বাধীনতার পরে যারা ক্ষমতায় ছিল সেই গণতন্ত্রকেই প্রথম হত্যা করে বাকশাল প্রতিষ্ঠা করেছিল। ওই সংবিধানে জিয়াউর রহমান পরিবর্তন করে বাকশালকে বাতিল করে দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। এই আওয়ামী লীগ কিন্তু জিয়াউর রহমানের সময় নিষিদ্ধ দল ছিল। বাকশাল হওয়ার পরে কোনো দল এখানে বাংলাদেশে কোনো দল ছিল না, নিষিদ্ধ। সেখানে জিয়াউর রহমান সকল দলকে আমন্ত্রণ জানিয়ে এখানে নতুন করে নিবন্ধন দেন এবং এই আওয়ামী লীগে কিন্তু জিয়াউর রহমানের সময় পুনঃপ্রতিষ্ঠিত। এবং শেখ হাসিনা যিনি এই 14 বছর যাবৎ স্বৈরাচার একনায়কত্ব এদেশে পরিচালনা করে এত দুর্নাম করেছে এবং এদেশের জনগণ তার বিরুদ্ধে এই ধরনের গণ আন্দোলন করে তাকে পদত্যাগে বাধ্য করেছে এবং দেশ থেকে পলায়ন করেছে, তাকেও কিন্তু জিয়াউর রহমান সাহেব দেশে আসার সুযোগ করে দিয়েছিল। যাই হোক, দেশে যে বিশাল পরিবর্তন এর সূচনা করেছিলেন জিয়াউর রহমান 19 দফার মাধ্যমে, এবং বাংলাদেশ যখন অগ্রসর হচ্ছে, এই বাংলাদেশকে আন্তর্জাতিকভাবেও তিনি অত্যন্ত মর্যাদার স্থানে পৌঁছে দিয়েছে। জাতিসংঘে এই বাংলাদেশ সিকিউরিটি কাউন্সিলে স্থান করে নিয়েছিল। যে সকল আমাদের মুসলিম কান্ট্রিগুলো আছে, বিভিন্ন জায়গায় যে সংকট ছিল, ইরাক ইরান যুদ্ধ ছিল, এগুলোতে সমঝোতা করার জন্য তিনি দায়িত্ব পেয়েছিলেন এবং কাজ করছিলেন। এইভাবে তিনি আন্তর্জাতিকভাবেও বাংলাদেশকে গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে গেছিলেন। এই সকল কারণেই কিন্তু বাংলাদেশের যারা উন্নয়ন, অগ্রসর, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র যারা চায় না,
মুক্তবাজার অর্থনীতিতে আমরা অগ্রসর হয়ে যাই, যারা চায় না তারাই কিন্তু ষড়যন্ত্র করে, জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র করে জিয়াউর রহমানকে হত্যা করেছে। স্যার, আমরা আলোচনায় আবার ফিরবো। স্যার, আমাদের সময় হয়েছে একটি ছোট বিরতি নেওয়ার। দর্শক, আমরা নিচ্ছি একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আমন্ত্রণ আরও একবার ডিবিসির বিশেষ আয়োজনে। স্যার, আমরা যে আলোচনায় ছিলাম আমরা আবার একটু ফিরতে চাই। সেটি হচ্ছে যে আমরা জানি যে আপনি স্যার যেটি বলছিলেন যে জিয়াউর রহমানের যদি উন্নয়ন উৎপাদনের কথায় যদি আমরা স্যার একটু যাই, ওই সময়ে অর্থাৎ স্বাধীনতা পরবর্তী সময়ে কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতি, তারপরে মানে দেশ তো তখন আসলে অর্থনৈতিকভাবে একেবারেই কিন্তু নাজুক অবস্থায় ছিল। সেখান থেকে খুব অল্প সময়ে অর্থনৈতিকভাবে কিন্তু একদম ঘুরে দাঁড়ানোর যে বিষয়টি, সেটি জিয়াউর রহমানের হাত ধরে হয়েছিল। স্যার, সেই বিষয়টা একটু স্যার জানতে চাই। বাংলাদেশে বাকশাল মাধ্যমে গণতন্ত্র হত্যা করা হয়েছে, এবং গণতন্ত্র বলতে আমরা যেটা বুঝি বা ব্যাখ্যায় যা আছে, গণতন্ত্র শুধু ভোটের অধিকার না, সকল ক্ষেত্রে গণতন্ত্র, এটার অভাব ছিল। যে যার ইচ্ছামতো কাজ করত, স্বৈরাচার হয়ে গিয়েছিল। সেই সময় কিন্তু আমরা শেখ হাসিনার সময় যা দেখলাম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, বাকশাল প্রতিষ্ঠার পরে রক্ষী বাহিনী প্রতিষ্ঠা করে, দেশে আর্মি আছে, দেশে বিডিআর ছিল, আনসার ছিল, পুলিশ ছিল, তারপরে একটা রক্ষী বাহিনী তৈরি করে এই রক্ষী বাহিনীকে ব্যবহার করে এদেশে গণহত্যা করেছে। তো সেই অবস্থা থেকে জিয়াউর রহমান দেশকে যেমন গণতন্ত্রের পথে এনেছে, তেমনিভাবে অর্থনীতিতে এই বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে যে অরাজকতা চলছিল, তার থেকে মুক্তবাজার অর্থনীতিতে 19 দফা কর্মসূচির মাধ্যমে তিনি ফিরে আনেন। সেখানে কৃষি বিপ্লব, শ্রমিক বিপ্লব, শ্রম বিপ্লব এবং অন্যান্য অনেক ব্যাপারে একটা টার্নিং পয়েন্টে নিয়ে আসেন। যে জন্যে যেই 74-এর দুর্ভিক্ষ হয় চাউলের অভাবে, সেই বাংলাদেশে জিয়াউর রহমানের জীবিত থাকতেই তিনি চাউল বিদেশে রপ্তানি করেছেন। তো সেই জন্যে যদি জিয়াউর রহমান সম্বন্ধে আলাপ করতে হয়, যেহেতু তার জীবন অনেকগুলো সফল, এর আগে সৈনিক হিসাবে তিনি সফল, দেশ স্বাধীনতা ঘোষণা করেছেন, জেড ফোর্সের অধিনায়ক ছিলেন, সেক্টর কমান্ডার ছিলেন, এরপরে তিনি সেনাবাহিনী হিসাবে ফেরত যান কর্মকর্তা হিসাবে, তিনি আবার সেনা প্রধান হন এবং পর্যায়ক্রমে প্রেসিডেন্ট হন। প্রেসিডেন্ট হিসাবে যে আমি কথাগুলো বলছিলাম, আরও অনেক বিষয় আছে। তিনি এই যে আমাদের দেশে এখন অর্থনীতি যে কয়েকটি মূল স্তম্ভের উপরে দাঁড়িয়েছে, তার মধ্যে একটি হইল রেমিটেন্স, বিদেশ থেকে অর্থ উপার্জন করে বাংলাদেশকে পাঠায় যারা, এটা কিন্তু বিরাট আমাদের অর্থনৈতিক একটা স্তম্ভ। এটাও কিন্তু জিয়াউর রহমান শুরু করে গেছেন। বিদেশে আমাদের শ্রমিক পাঠানোর ব্যাপারে তিনি শুরু করে গেছেন। তিনি এদেশে গার্মেন্টস কারখানা শুরু করেছেন, এর আগে কিন্তু কেউ করেনি, এবং এই গার্মেন্টস আমাদেরকে বিদেশের বৈদেশিক মুদ্রা অর্জনে বিরাটভাবে বাংলাদেশের অর্থনীতিকে আজকে অনেক ঊর্ধ্বে তুলে ধরেছে। তো এগুলো তো জিয়াউর রহমানের অবদান, এটা চলমান। তো এইভাবে যদি বলতে যাই অনেকক্ষণ মরা যাবে। প্রেসিডেন্ট হিসাবে তিনি যে সফল ছিলেন, তার সর্বশেষ প্রমাণ হচ্ছে তাকে যারা ষড়যন্ত্র করে হত্যা করেছে, হত্যার পরে ঢাকায় এনে যে জানাজা হয়েছিল, তখনও লেখা হয়েছে সকল পত্রিকায় যে কোনো মুসলিম রাষ্ট্রনায়কের জানাজা, এত বড় জানাজা কোথাও হয়নি। এবং আমরা আজকে বলতে চাই, সেই সময়ে যে জানাজা হয়েছিল, তারপরে এই বাংলাদেশে কেন সারা পৃথিবী কোনো মুসলিম রাষ্ট্রপতির বা প্রেসিডেন্টের মারা যাওয়ার পরে এত বড় জানাজা কোথাও হয়নি। অতএব এটাই প্রমাণিত যে বাংলাদেশে প্রেসিডেন্ট জিয়া রাষ্ট্রনায়ক হিসাবে কত সফল ছিল। আরেকটি ব্যাপারে বলি, উনি একজন রাজনীতিক। তো কেউ আশা করে নাই যে সেনাবাহিনী থেকে এসে রাজনীতির চিন্তা করবে, এবং তিনি কিন্তু চিন্তা করলেন যে দেশে স্বাধীনতা সার্বভৌমত্বকে শক্তিশালী করার জন্য, গণতন্ত্রকে এদেশে প্রচলিত রাখার জন্য এবং অর্থনীতিকে সচল রাখার জন্য
এমন একটি রাজনৈতিক দল দরকার যার মধ্যে এই বাংলাদেশি জাতীয়তাবাদের স্পিরিট থাকবে, গণতন্ত্রের স্পিরিট থাকবে। সেই লক্ষ্যে কিন্তু তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন। এবং তাকে যখন হত্যা করা হয়, অনেক মহল বলেছিল যে মাইনাস জিয়াউর রহমান, বিএনপি উইল বি ইকুয়াল টু জিরো, বিএনপি শূন্য হয়ে যাবে, কিন্তু সেটা হয়নি। শহীদ জিয়াউর রহমানের মৃত্যুবরণের পর, শাহাদাত বরণের পর তার সুযোগ্য উত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই বিএনপির হাল ধরেছে এবং তার নেতৃত্বে এদেশের জনগণ 3 বার আমাদেরকে ক্ষমতায় বসিয়েছে। এবং গত 16 বছর যাবৎ যারা এদের শাসন করেছে তারা বিএনপিকে তাদের শত্রু মনে করেছে, কারণ আমরা তাদের থেকে জনপ্রিয়। এবং তারাই সর্বশেষ প্রমাণ রেখেছে 2018-তে নির্বাচনে, যেই নির্বাচন দিনে হতে দেয় নাই, রাত্রে করে ফেলেছে। যদি দিনে নির্বাচন করলে এই আওয়ামী লীগের ন্যূনতম আশা থাকতো যে জনগণ তাদেরকে ভোট দিয়ে পাশ করাবে, তাহলে রাত্রে ডাকাতি করবে কেন? এটা দিয়ে প্রমাণ করে গেছে যে জনগণকে সুযোগ দিলে তারা আর আসতে পারবে না। সেই সুযোগ থেকে জনগণ বঞ্চিত আজকে 16 বছর। এবং সেই জন্যেই মানুষ আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সবচাইতে জনপ্রিয় দল হিসাবে আজকে আস্থা রাখতে চায়। স্যার নিশ্চয়ই। স্যার একটি বিষয় আপনি বলেছেন মাঝখানে, আমরা যদি স্যার একটু সার্ক নিয়ে কথা বলতে চাই স্যার, আমরা দেখেছি যে দক্ষিণ পূর্ব এশিয়াতে মানে ওই সময়ে তার যে এই যে চিন্তাধারাটি মানে সেটি বাংলাদেশের সঙ্গে এই যে বৈদেশিক যে একটি সম্পর্কের জায়গাটি আরও স্যার সমৃদ্ধ হয়। একমাত্র তিনি তো স্যার উদ্যোগটি নিয়েছিলেন। যদি স্যার তিনি উদ্যোগ নিয়েছেন, আমাদের পার্শ্ববর্তী সব দেশ মিলে সার্ক প্রতিষ্ঠা করা। এই সার্ক তিনি প্রতিষ্ঠা করেছেন, কিন্তু এর মধ্যে একটি দেশের একটু অনীহার কারণে ততটুকু তিনি অগ্রসর হতে পারেন নাই। এখন পর্যন্ত সার্ক কিন্তু অ্যাক্টিভ হইতে পারেনি। সার্ক করেছিলেন, তারপরে ওই যে বললাম মুসলিম কান্ট্রিগুলোতে কিছু অর্গানাইজেশন হয়েছিল, কোনো অর্গানাইজেশন তিনি প্রধান হয়েছেন, নেগোসিয়েশন করেছেন, অনেক প্রশংসিত হয়েছেন। তো সেই জন্যে তিনি আঞ্চলিক সহযোগিতা চেয়েছেন। উনি বাংলাদেশকে স্বনির্ভর করে নিজের পায়ে দাঁড়িয়ে উন্নত হওয়ার জন্য তিনি স্বপ্ন দেখিয়েছেন, কাজ করেছেন। এবং আমরা মনে করি যে আমরাও যতবার ক্ষমতায় এসেছি বেগম জিয়ার নেতৃত্বে, আমরা সেই আলোকেই চেষ্টা করেছি। এবং সেই 19 দফার আলোকেই কিন্তু দেশনেত্রী বেগম খালেদা যে বিরোধী দলে থাকাকালীন তিনি ভিশন 2030 একটি স্বপ্ন বাংলাদেশের জন্য তৈরি করেছেন, যেটার আলোকে আমরা 2022 সালে প্রথম 27 দফা এবং পরে 31 দফা সংস্কার কর্মসূচি জাতিকে আমরা দিয়েছি। যেটা আমরা বলেছি যে জনগণ যদি আমাদেরকে ক্ষমতায় পাঠায় তাহলে এই 31 দফা সংস্কার কর্মসূচি আমরা বাস্তবায়ন করব। আজকে যে এই নিরপেক্ষ নির্দলীয় এই যে অন্তর্বর্তীকালীন সরকার এসে যে সংস্কারের কথা বলছেন, তার অনেক আগের থেকে কিন্তু আমরা সংস্কারের কথা বলছি, তাই আমরা সংস্কারের সমর্থক। স্যার আরেকটি বিষয় একটু জানতে চাই স্যার, এখন তো রোহিঙ্গা সংকট আমাদের খুব বোঝা হয়ে দাঁড়িয়েছে। স্যার আমরা যদি একটু দেখি, যতটুকু ইতিহাস দেখি, যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রোহিঙ্গাদের নিয়েও তিনি বেশ ভালো কাজ করেছিলেন ওই সময়টাতে, সেটিও তো স্যার একটা দিক নির্দেশনা হতে পারে ছিল স্যার, সেই বিষয়টা যদি একটু বলতেন। হ্যাঁ, অবশ্যই রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশে এইবারই আসে নাই প্রথম, মানে এই টার্মে শেখ হাসিনার সময় আসে নাই, জিয়াউর রহমানের সময় এসেছিল। জিয়াউর রহমান কূটনৈতিক দক্ষতা দিয়ে তাদের সবাইকে মিয়ানমার ফিরিয়ে নিয়েছিল, বাধ্য হয়েছিল এবং তাদেরকে পুনর্বাসন করেছিল। ঠিক বেগম জিয়ার সময়ও এরকমভাবে শরণার্থী এসেছিল রোহিঙ্গা। ঠিক জিয়াউর রহমানের মতোই কূটনৈতিকভাবে সফলতার সাথে বেগম জিয়াও সেই সব রোহিঙ্গাদেরকে ফেরত পাঠিয়ে পুনর্বাসন করেছিল। কিন্তু দুর্ভাগ্য যে আজকে 8-9 বছর বা তারও বেশি হবে, শেখ হাসিনার সময়ে এত রোহিঙ্গা বাংলাদেশে আসলো। এটা বাংলাদেশের মতো একটি ঘনবসতিপূর্ণ দেশে এরা স্বাভাবিকভাবে বাংলাদেশের
বোঝা, কিন্তু আওয়ামী লীগ সরকার এইসব দুর্নীতি, এইসব নির্যাতন নিপীড়ন করার জন্য ব্যস্ত ছিল, ওই ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। স্যার, আমরা আলোচনায় আবার ফিরবো, আমাদের সময় হলো আরেকটি ছোট বিরতিতে যাওয়ার। দর্শক, নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। দর্শক, আরও একবার আমন্ত্রণ ডিবিসি নিউজের বিশেষ আয়োজনে। স্যার, আমরা আবার একটু ফিরতে চাই আলোচনায়। সেটি হচ্ছে স্যার আরেকটি প্রসঙ্গ। স্যার, আমরা তখন দেখি পাহাড় এবং সমতলের মধ্যে যে একটি উত্তেজনাকর একটি অবস্থা একটা সময় ছিল, সেখানেও আমরা দেখেছি যে জিয়াউর রহমানের একটি বিশেষ অবদান, সেটি এখন পর্যন্ত আমি আসলে বলেছি যে সব বলতে গেলে অনেক সময় লাগবে। বাংলাদেশে সমতল ভূমির জনগণ এবং পাহাড়ি জনগণের মধ্যে একটা মনোমালিন্য ছিল। জিয়াউর রহমান কিন্তু অনেক সমতল থেকে অনেক নাগরিককে সেখানে পুনর্বাসিত করে বা সেখানে আবাসন ব্যবস্থা করে এবং এই পাহাড়ি অঞ্চলের জনগণের সাথে সৌহার্দ্য স্থাপন করে এখানে বাংলাদেশে যাতে করে একটা স্থিতিশীল ঐক্য প্রতিষ্ঠা থাকে সে ব্যাপারে কিন্তু তিনি অত্যন্ত ইতিবাচক ব্যবস্থা নিয়েছিলেন। স্যার, সেক্ষেত্রে সেটি আমরা দেখেছি। স্যার, যদি বলি যে এতদিনে এই বিএনপির যে এতদিনের পথ চলা, তো সেই জায়গায় জিয়াউর রহমানের যে নীতি আদর্শ স্যার, সেটি এখন পর্যন্ত আমরা দেখেছি যে বিএনপি দলটি এখনও সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সেখান থেকে কি স্যার কোনো সময় কোনো বিচ্যুতি বা কোনো নীতি আদর্শের জায়গায় বিএনপি কি ঠিক আছে না? যতবার আমরা ক্ষমতায় এসেছি, আমরা প্রত্যেকবারই কিন্তু নির্বাচনের আগেও বলেছি যে 11 দফার ভিত্তিতে আমরা এই নির্বাচনী ওয়াদা করছি। অতএব 11 দফায় যা ছিল সব যে আমরা হুবহু পালন করতে পারছি তা না, কিন্তু আমাদের মৌলিক বিষয় ছিল জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ। ওই যে বললাম জাতীয়তাবাদ, এই জাতীয়তাবাদ থাকলেই সেখানে গণতন্ত্র, সেখানে জনগণের অধিকার, সেখানে অর্থনীতিতে সমান অধিকার, নারী পুরুষের সমান অধিকার, এই সব বিষয় কিন্তু এভাবেই এসে যায়। তো আমরা এখন পর্যন্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতি আদর্শ থেকে বিএনপি মোটেও বিচ্যুত নয় এবং সেই নীতি আদর্শ বাস্তবায়নের জন্য কিন্তু আমরা সংগ্রাম করছি। স্যার, সেক্ষেত্রে আমরা আরেকটি প্রসঙ্গ একটু আনতে চাই যে এই যে এখন যে একটি সংকটকাল চলছে স্যার, মানে রাজনৈতিক একটি সংকট চলছে, সেই জায়গায় জিয়াউর রহমানের যে আদর্শ নীতি সেটি স্যার কতটা প্রাসঙ্গিক বলে মনে হচ্ছে আপনার কাছে? আমি মনে করি এখানে খুবই প্রাসঙ্গিক। আমরা যদি সবাইকে বাংলাদেশি জাতীয়তাবাদের উপরে যদি তাদের আস্থা বিশ্বাসকে আমরা সকলকে আমরা যদি আমাদের দৃষ্টিভঙ্গি থেকে সবাইকে আনতে পারি, আমাদের বিশ্বাস যে বাংলাদেশে যে বর্তমান সংকট আছে, বিদেশের ইনফ্লুয়েন্স, আমাদের মধ্যে বিভক্তি এবং জাতীয় আন্তর্জাতিক যে সংকট, কেননা আমরা যে বাংলাদেশ যে জায়গায় অবস্থান করছি এটা কিন্তু ভূ রাজনৈতিক কারণে গুরুত্বপূর্ণ। অতএব আমাদের যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই ভূ রাজনৈতিক বিষয়গুলোকে বিবেচনা করে যেভাবে তিনি অগ্রসর হয়েছেন, আমরা কিন্তু আমাদের দলের আদর্শ, দলের সংস্কার কর্মসূচি, অন্যান্য কর্মসূচি আমরা কিন্তু সেই আলোকেই করছি। অতএব জিয়াউর রহমানের আদর্শ আছে এবং বিএনপি যতদিন বেঁচে থাকবে জিয়াউর রহমানের আদর্শ বাংলাদেশে থাকবে এবং বাংলাদেশের জনগণ কিন্তু বিএনপিকে বারবার গ্রহণ করে সুযোগ পেলেই ওই জিয়াউর রহমানের আদর্শের উপরে ভিত্তি করে। স্যার, আমরা আলোচনার শুরুতে স্যার আপনি একটু বলছিলেন, আমরা একটু ছোট করে একটু স্যার প্রসঙ্গটা নিয়ে আসতে চাই। সেটি হচ্ছে যে জিয়াউর রহমান রাষ্ট্রনায়ক হিসেবে তিনি যথেষ্ট সফল ছিলেন, কিন্তু তার যে খুবই রাষ্ট্রনায়কদের যে কিছু বিষয় থাকে, যে খুব ধন সম্পদের কিছু বিষয় থাকে, সেই জায়গায় স্যার আমরা দেখেছি যে খুবই একটি সাধারণ জীবনযাপন তিনি প্রেসিডেন্ট থাকার সময়ও খুবই সাধারণ জীবনযাপন করতেন। তিনি প্রেসিডেন্ট হয়ে বঙ্গভবনে থাকতে পারতেন, কিন্তু সেখানে যায় নাই। তিনি ব্রিগেডিয়ার হিসাবে সেনাবাহিনীর অভ্যন্তরে যেই বাংলোতে ছিলেন সেই হিসেবেই থাকতেন।
ওনার চলাফেরাও অত্যন্ত সরল সহজ ছিল। খাওয়া দাওয়াও তিনি খুবই মানে সাধারণ খাওয়া দাওয়া করতেন। আর কেউ বলতে পারবে না যে জিয়াউর রহমান কোনো সময় কোনো অর্থনৈতিক কর্মকাণ্ডে কোনো হস্তক্ষেপ করেছেন। এবং পরিশেষে তার শাহাদাত বরণের পরে দেশের সকল পত্রপত্রিকা তার সম্পদ সম্বন্ধে পত্রিকায় উঠিয়েছে যে একটা ছেঁড়া সুটকেস ছাড়া ওনার নিজস্ব কোনো সম্পদ কেউ পায়নি। ওনার বাড়ি নেই, প্লট ছিল না, কিছুই ছিল না। অতএব এটা নিঃসন্দেহে কেউ বলতে পারবে না জিয়াউর রহমান কোনো রকমের প্রশ্নবোধক কিছু করেছে এই দেশের জন্য। স্যার, সেক্ষেত্রে আমরা তিনি যখন মারা গেলেন, তো তারপরে তার সহধর্মিণী একরকম গৃহবধূ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তো দলকে সুসংগঠিত করে সামনের দিকে এগিয়ে যাওয়া, সেসবকে আমরা পরবর্তীতে দেখছি এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আছেন জনাব তারেক রহমান। তাতে করে স্যার এই বিএনপির এই যে ধারাবাহিকতা নেতৃত্বের জায়গায়, সেটি স্যার মোটামুটিভাবে সামনে এগিয়ে যাচ্ছে কিনা, বা এখানে স্যার আরও কোনো কিছু যোগ করার প্রয়োজন আছে কিনা? না, আমার মনে হয় না। বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় শাস্তি দিয়ে জেলে নিয়ে গেল। তিনি যে চিকিৎসারত ছিলেন, প্রপার চিকিৎসা দেওয়া হয়নি, তার জন্য অসুস্থ হয়ে গেলেন। যাই হোক, এই পট পরিবর্তনের পরে তিনি মামলা মোকদ্দমা থেকে খালাস পেয়েছেন এবং বিদেশে গিয়ে চিকিৎসা করে আসতে পেরেছেন। তিনি তো আমাদের চেয়ারম্যান আছেন, আর সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিল আমাদের তারেক রহমান। সেই সুবাদে তিনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই ক্রমধারায়। এবং এত সব বিপদ আপদের মধ্যে বিএনপি এ পর্যন্ত দাঁড়িয়ে আছে এবং দেশে সর্ববৃহৎ জনপ্রিয় দল হিসাবে প্রতিষ্ঠিত। তো ওনাদের যদি এখানে অবদান না থাকবে তাহলে কিভাবে হলো? আমাদের যে সিনিয়র নেতাদের থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত মামলা মোকদ্দমা, জেল জুলুম, কিন্তু তাতে কিন্তু আমাদের উল্লেখযোগ্য কাউকে বিএনপি থেকে চলে দিতে দেখা যায়নি। বিএনপি থেকে গিয়ে আওয়ামী লীগে যোগ দেয়নি। অতএব এটা পরীক্ষিত যে বিএনপি টিকে আছে তার আদর্শের কারণে। সে আদর্শ কার? শহীদ জিয়াউর রহমানের। সেখানে আমাদের প্রতিদ্বন্দ্বী দল হিসেবে আওয়ামী লীগ তার মুখামুখি করতে পারেনি বলে এই ধরনের নির্যাতনমূলক ব্যবস্থা নিয়ে জিয়াউর রহমানের নামকে কীভাবে মুছে দিবে, এয়ারপোর্ট থেকে নাম মুছে দিয়েছে বা এমন অনেক জায়গায়। আর জিয়াউর রহমানের আদর্শকে কীভাবে ধূলিসাৎ করবে, এর জন্য কিন্তু আওয়ামী লীগ এই বাড়াবাড়ি করেছে। তাদের এই বাড়াবাড়ির কারণে আজকে আওয়ামী লীগ নিজেরা নিজেদেরকে হত্যা করেছে। তো আমরা মনে করি যে জিয়াউর রহমানের আদর্শ জনগণের কাছে, সকলের কাছে গৃহীত। তবে গত 14 বা 16 বছর যাবৎ যেহেতু জিয়াউর রহমানকে পরিকল্পিতভাবে ইতিহাস থেকে মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে, তাই এই সময়ে দেখা গেছে যে স্কুলের টেক্সট বইয়ে জিয়াউর রহমানকে কোথাও উল্লেখ করা হয়নি। সেক্ষেত্রে এই প্রজন্মকে আসলে জিয়াউর রহমানকে চিনতে জানতে একটু সময় লাগবে। আমরা কিন্তু যখন ক্ষমতায় ছিলাম আমরা কিন্তু জিয়াউর রহমানকে নিয়ে বাড়াবাড়ি করিনি, যতটুকু না করলে নয় তা করেছি। কেননা ইতিহাসই, এটাকে কেউ ধামাচাপা দিতে পারে না, এবং এবারও কিন্তু সেটা প্রমাণ হলো। নিশ্চয়ই নিশ্চয়ই স্যার, অনেক ব্যস্ততার মধ্যে স্যার আপনি আমাদের সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা দর্শক, এই ছিল ডিবিসি নিউজের আজকে বিশেষ আয়োজন, অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ আয়োজন থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।